ক্যাপ্টেন অজয় তার সঙ্গীদের নিয়ে এমন একটা দ্বীপে গিয়ে পৌঁছয় যে দ্বীপের সাথে অন্য গ্রহের কোন একটা সম্পর্ক রয়েছে। কি এমন রয়েছে সেই দ্বীপে? এমন কোনো প্রাণী কি সেখানে থাকতে পারে যার সন্ধান সভ্য সমাজের মানুষ এখনও অবধি পেয়ে ওঠেনি? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে ক্যাপ্টেন অজয় সিরিজের গল্প গ্রহান্তরের দ্বীপে। গল্পের সূত্রধার ও গল্প পাঠের শুভ, অন্যান্য চরিত্রে রূপঙ্কর, কৌশিক, অভিযান, পার্থ ও রাজ। শুরু হতে চলেছে আজকের গল্প গ্রহান্তরের দ্বীপে। আমার যতদূর মনে হচ্ছে সামনের দিকে গেলে আমরা কিছু একটা দেখতে পাবো। শব্দটা কিন্তু সামনের দিক থেকেই আসছে। কিন্তু আদৌ কি সেটা সম্ভব দেখা? আমরা এতক্ষণ ধরে শুধু হেঁটেই চলেছি, কোথাও কোনো প্রাণীর চিহ্ন আছে বলে তো মনে হয়নি। হ্যাঁ, অবশ্যই এখানে এক ধরনের অদ্ভুত পোকা রয়েছে, তারা ডানা মেলে ফড়ফড় করে উড়ে বেড়াচ্ছে। অনেকটা মৌমাছির মতো দেখতে মনে হলেও ঠিক মৌমাছি নয়। তেমন কিছু নয়, তবে ওই পোকাগুলোর জন্যেই এখানে এত কাজ করা হয়েছে। আসলে ওরা কাজটা অনেকটা ওই মৌমাছির মতোই করে। এক গাছের রস খেয়ে অন্য জায়গায় গিয়ে সেই গাছটাকে নতুন করে তৈরি হতে সাহায্য করে। অনেক জটিল ব্যাপার, আমি অত কিছু জানি না, তবে আমাদের পোকাগুলোর কাছ থেকে কোনো ক্ষতির সম্ভাবনা নেই। আরেকটা অদ্ভুত কথা কি জানো তোমরা? জন এবার থমকে দাঁড়িয়ে ওদের দিকে পেছন ঘুরল। জন বেশ লম্বা, গায়ের রং ফর্সা, টপটপে মাথার লম্বা সোনালি চুল কাঁধ পর্যন্ত এসে ঝুলছে। তার মাথায় একটা কালো রঙের চামড়ার পুরনো হয়ে যাওয়া টুপি। গায়ে সাদা জামাটা কবে যেন নোংরা হয়ে কালচে হয়ে গেছে, সেটা হাফ হাতা পর্যন্ত গুটিয়ে রাখা। পরনের প্যান্ট, বেল্ট, জুতো সব কিছুই পুরনো দিনের মতো চামড়ার তৈরি, তবে তার মধ্যে একটা নতুনত্বের ছাপ রয়েছে। যেদিকে আমরা এখন আছি এর পাশাপাশি আরও কয়েকটা ছোট ছোট দ্বীপ রয়েছে, এগুলোতেই পোকা পাওয়া যায়। তবে এখানকার কিছু দিকে এখানে কিছু পুরনো উপজাতির মানুষ রয়েছে, তারা এই পোকাগুলোকে ধরে ধরে খায়। ধরে ধরে খায়? কিন্তু কেন? লাল রঙের পোকাগুলোকে দেখতে তো খুব একটা ভালো বলে মনে হয় না। আসলে ওই পোকাগুলোর শরীরে একটা রস আছে, আর সেই রসটা নাকি মিষ্টি, সেই কারণেই ওরা ওটা ধরে ধরে খায়। আর ওই রস শরীরে যাওয়ার পরে কেমন একটা নেশার মতো হয়ে যায়, অনেকটা অ্যালকোহলের মতো কাজ করে। তোমরা তো জানো প্রকৃতিতে এমন অনেক কিছুই আছে যার পাতার রস কিংবা শেকড় নেশা ধরিয়ে দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, অনেক কিছুই আছে, কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না। আর শুনেছিলাম এক গাছের শেকড় কাঁচা চিবিয়ে চিবিয়ে খেয়ে আদিবাসী লোকেরা নেশা করত। এই নেশাতে ক্ষতি কম, অ্যালকোহলের নেশায় ক্ষতি বেশি। সে যেমনই হোক, ক্ষতি তো কিছুটা আছেই। বিশেষ করে ওই পাতার রস শরীরের ভেতরে যাচ্ছে, গিয়ে কি যে করছে সে কথা আদিবাসীরা তো জানে না। কিন্তু জন, আমায় একটা কথা বলো, তুমি এই দুই পার আশেপাশের দিকগুলোর সম্পর্কে এতটা ভালোভাবে কি করে জানো? কারণ এই দিকগুলোয় আমি এর আগেও একবার এসেছি। এই দিকটায় নামিনি, তবে একটা বিশেষ কারণ রয়েছে। জনের কথাটা শেষ হলো না। দূরের দিকে সেই শব্দটা শোনা গেল। উঁচু পাহাড় থেকে যখন ভারী পাথর গড়িয়ে পড়ার সময় একটা অদ্ভুত শব্দ হয়, ওরম করে ঠিক তেমনটাই একটা শব্দ। কিন্তু এখানে কোনো পাহাড় নেই। শুধু তাই নয়, এখানে হুড়মুড় করে পড়ে যাওয়ার মতো অত বড় পাথর কোথায় আছে? যেদিকে চোখ যায় সবুজ গাছপালা ছাড়া আর কিছুই নেই। তবে এখানকার গাছপালাগুলো বড় অদ্ভুত। লম্বা উঁচু হয়ে ওঠার বদলে কেমন যেন লতানো গাছপালাগুলো বেশি, যেন ওরা মাটির ছেড়ে উপরের দিকে উঠতেই চায় না। একটা উঁচু গাছ আছে বটে, তবে তাদের উচ্চতা ওই 2 মানুষ সমান, তার বেশি হবে না। ওরা হাঁটতে হাঁটতে দ্বীপের আরও ভেতরের দিকে ঢুকল। এখান থেকেও ওদের ছোট্ট জাহাজটা দেখা যায়। লালু ততক্ষণে ব্যাগের ভেতরে হাত ঢুকিয়ে কি একটা খাবার জন্য বার করে কচরমচর করে খাচ্ছে। সেদিকে তাকিয়ে অভিরূপ বলল, আবার শুরু হয়ে গেল তো?
খাওয়া ছাড়া তোর জীবনে আর কি লক্ষ্য আছে বলতো লালু? লালু হাসল। তার মুখের মধ্যে জিনিসটা ভরে রয়েছে, তাই তার হাসিটা খুব একটা ভালো শোনালো না। কথা বলতে যেতেই মুখ থেকে ফরফর করে বড় বড় মতো যেন বাইরে বেরিয়ে এলো। আমার জীবনের 3টে লক্ষ্য আছে গো অভিরূপদা। প্রথমটা হলো খাওয়া, দ্বিতীয়টা হলো ভক্ষণ করা, আর তৃতীয়টা হলো ইটিং। কথাটা বলে লালু হেসে উঠল। লালুর সাথে বাকিরাও হাসতে লাগলো। এছাড়াও আরও কয়েকটা ভাষা সামান্য শিখেছে। বাংলাতে তার দখল খুব বেশি না থাকলেও তো কাজ চালিয়ে নেওয়ার মতো বুঝতেই পারে। তোমরা সত্যি, তোমাদের সাথে যাত্রা করে বেশ ভালো লাগবে। এখান থেকে আমরা যাব উত্তরের দিকে, ঠিক আছে? তোমাদের আবার কোনো অসুবিধে হবে না তো? রাতের বেলা এখানে যদি থাকতে হয় সমস্যা হবে? এই কথায় ওরা 3জন কেমন যেন অবাক হলো। বেশ কয়েক মাস আগেই রাতের বেলা ব্রাজিলের কাছে একটা দ্বীপে ওরা রাত কাটিয়েছে। সে রাতে লালু আর অজয় কি যে বিপদে পড়েছিল, আর অভিরূপ সেই গাছের উপরে একটা অদ্ভুত প্রাণীর পাল্লায় পড়েছিল। এসব কথা এই মুহূর্তের মধ্যে যেন মনে পড়ে গেল। এবারে ওরা 4 জন ছিল। সমস্যা নেই, তবে এই গাছের তলাগুলো এমন অদ্ভুত কেন? গাছগুলো যেন মনে হচ্ছে ওই মাটির তলার দিকে নামতে চাইছে। মনে হচ্ছে কোনো কোনো গাছের শিকড় আর কাণ্ড মাটি থেকে বাইরে বেরিয়ে আবার মাটিতে ঢুকে গেছে। কি কারণে এখানে আসা? আমি 2-একটা বইতে পড়েছি আর কয়েকজন নাবিকের কাছে শুনেছি যে ওই দ্বীপে মাটির তলায় একটা আশ্চর্য জায়গা আছে, যেখানে সম্পূর্ণ অন্য ধরনের কিছু গাছ আছে। তাছাড়া সেখানে এমন একটা আলাদা জগৎ আছে যেটার সঙ্গে বাইরের জগতের সামান্য পার্থক্য রয়েছে। কথাটা শুনতে অদ্ভুত মনে হলো, আসলে কিন্তু এটাই ট্রুথ। এই দ্বীপে কোনো একটা পথ দিয়ে এমন কোথাও যাওয়া যায় যেটা শুধুমাত্র এই আইল্যান্ডেই আছে, অন্য কোথাও নেই। জনের এমন অদ্ভুত একটা কথা শুনে ওরা 3 জনে অবাক হলো। ওরা যেখান থেকে হেঁটে চলেছিল সেই জায়গাটা সমতল। দুপাশের সেই লতানো গাছগুলো ছড়িয়ে রয়েছে। পায়ের তলার পথ কোথাও নেই। তবে জন সামনে এগিয়ে তার হাতে একটা লম্বা ধারালো ছুরি দিয়ে সামনে পথের লম্বা লম্বা গাছগুলো কাটতে কাটতে সামনে এগিয়ে চলেছিল। অন্য সময় হলে হয়তো গাছ কাটতে ওরা বারণ করত, কিন্তু এখন তাতে কোনো লাভ নেই, কারণ গাছগুলো না কাটলে ওরা সামনে এগোতে পারবে না। গাছের ডালপাতাগুলো পরপর ঝরে এপাশে ওপাশে ছড়িয়ে পড়ছে, তবে পাতা খুব একটা নেই। আচ্ছা, এতক্ষণ ধরে এতটা ভিতরে চলে এলাম, অথচ এই পোকাগুলো ছাড়া আর কিছুই তো দেখতে পেলাম না। কেন? এখানে কি কিছু আর নেই? কিচ্ছু বলতে পারবো না। এই দ্বীপ সম্পর্কে আমার খুব বেশি আইডিয়া নেই, আর সেটার জন্যই তো আমি এখানে এসেছি। তোমাদের তো আগেই বলেছি, অচেনা অজানা দ্বীপগুলো ঘুরে দেখতে আমার বিশেষ ভালো লাগে। একটা ভয় থাকে, বিপদ থাকে, আর তাছাড়া অনেক কিছু অজানা জিনিস থেকে যায়। আমি একবার এমনই একটা দ্বীপে গিয়ে পৌঁছেছিলাম। জন আবার থেমে গেল, আর আগের মতো সেই শব্দটা আবার হচ্ছে অনেকটা দূর থেকে, যেন হাসির মতো শব্দ। অনেকগুলো মানুষ একসাথে এক সুরে হেসে উঠলে যেমনটা শোনা যাবে, ঠিক তেমনটা। ওরা 3 জনে এবার একটু অবাক হয়ে তাকালো। জন কিন্তু সামনের দিকে তাকিয়ে নেই, এদিকে ওদিকে তাকিয়ে দেখছে ওদের সামনের জমিটা খানিকটা উপরের দিকে উঠে গেছে। এদিকে নামার আগে দ্বীপটা যে কত বড় সেটা ওরা বুঝতে পারে না। ওরা এসেছে আন্দামানের দিক থেকে, সেদিক থেকে দ্বীপের পেছনের দিকটা দেখা যায় না। তাছাড়া এই আশেপাশে পেছনের দিকে সত্যি আরও 2টো ছোট ছোট জীব রয়েছে। শব্দটা শুনেই জন একটু সচকিত হলো। তারপর মাটির ওপর বসে কান খাড়া করে কি যেন শোনার চেষ্টা করতে লাগলো। ওটা কিসের শব্দ? জানি না, কিন্তু আবার শব্দটা মাটির উপর দিক থেকেও আসছে না, শব্দটা আসছে মাটির নিচে কোথাও থেকে। তোমাদের যে জায়গাটার কথা বলেছিলাম না, মনে হয় সেখান থেকে। এমনও তো হতে পারে যে এই দ্বীপটাই আসলে এমনই। এই দ্বীপের সব কিছুই মাটির তলায় সেই জায়গাটাতে থাকে যার কথা জন বলছে। ওপর তো ফাঁকা ফাঁকা, কোনো কিছুই নেই বলে মনে হচ্ছে। লালুর কথাটা ওদের সকলের বেশ মনোপুত হলো। অজয় পেছনের দিকে ঘুরে তাকালো। ততক্ষণে জন মাটিতে কান লাগিয়ে কিছু একটা শোনার চেষ্টা করছে। ওরা তাকে আর বিরক্ত করল না,
চুপ করে অপেক্ষা করতে লাগলো। শব্দটা থেমে যেতেই আবার সেই পাথর গড়িয়ে পড়ার মতো ঘর ঘর শব্দটা যেই হলো, মাটি থেকে প্রায় লাফিয়ে উঠে চিৎকার করে বলল জন, আমি ঠিক বলেছিলাম আমি। শব্দটা মাটির উপর থেকে নয়, মাটির তলা থেকে আসছে, তাই শব্দটা অমন বলে মনে হচ্ছে। এই হাসির শব্দটা আসলে কোনো জলের শব্দ। জল একেবারে উপর থেকে নিচের দিকে পড়লে যেমন শব্দ হয়, কিন্তু জলের শব্দে এমন কি করে হবে? এখানে জল আসবে কোত্থেকে? ওরা তখনও কিছু বুঝতে পারছিল না। জন কেমন করে এত কিছু বলছে সেটা ওদের বোঝার মতো কোথায় ছিল না। জন আসলে জলের প্রাণী। সে ছোট থেকেই জাহাজে আর সমুদ্রের জলে এখানে ওখানে ঘুরে বেরিয়েছে। জন উঠে দাঁড়ালো, জঙ্গলের মধ্যে এদিক ওদিক তাকিয়ে দেখল, তারপর বাতাসে কান পেতে কি যেন শুনে নিয়ে বলল, আমার মনে হয় আমাদের এখানে বেশিক্ষণ অপেক্ষা করার প্রয়োজন নেই। সামনের দিকে আমরা হাঁটতে থাকি, কোথাও না কোথাও গিয়ে আমরা একটা জায়গা খুঁজে পাবই। কিন্তু বেরোবো কোথা থেকে? মানে আমি বলতে চাইছি, এখান থেকে সামনের দিকে যত দূর চোখ যায় তত দূর তো জঙ্গল আর জঙ্গল। এখান থেকে মাটির নিচে যাওয়ার রাস্তা কোথায়? রাস্তা খুঁজে পাওয়াটা এত সহজ ব্যাপার নয়। এই দ্বীপে নিশ্চয়ই আজ থেকে অনেক বছর আগে কেউ ছিল, কিংবা একটা গোটা দল হতে পারে। তারাই ওই দ্বীপের মধ্যে নিচে ওইখানে থাকতো, যেটা গোটা পৃথিবীর থেকে আলাদা। আমার মনে হচ্ছে আমাদের সামনের দিকে যাওয়া প্রয়োজন। দুদিকে কিন্তু জমিটা সমতল, সামনের দিকে খানিকটা ঢালু মতো হয়ে ওপরের দিকে উঠে গেছে। আরেকটা ব্যাপার লক্ষ্য করে দেখো, আমাদের চারপাশে যে গাছগুলো রয়েছে তার লম্বা কাণ্ডগুলো কিন্তু ডান দিকে কিংবা বাঁ দিকে নয়, সোজা সামনের দিকে ঝুঁকে মাটির মধ্যে ঢুকেছে। অর্থাৎ তারা সামনের দিকে এগিয়ে গিয়ে মাটির মধ্যে ঢুকতে শুরু করেছে। ওরা একটা দুহাত মতো লম্বা মাঝারি গাছের তলায় এসে বসেছিল। এতক্ষণে অনেকটা হেঁটে ফেলেছে। ওদের ব্যাগের খাবার, জল, শুকনো খাবার সমস্ত কিছুই ছিল। তবে জনের কাছে ছিল একটা ম্যাপ। কোমরের কাছে ওটা দড়ি দিয়ে বাঁধা ছিল। সে মাথার টুপিটা খুলে একবার মাথা ঝাঁকালো, কপালের ঘামটা মুছে নিয়ে গাছের গায়ে হেলান দিয়ে বলল, আচ্ছা, আমরা কি বিশ্বাস করতে পারি যে এই জঙ্গলের মধ্যে এমন একটা জায়গা থাকতে পারে যেটা এখান থেকে সম্পূর্ণ আলাদা? লাইক এ হেভেন, যাকে বলে স্বর্গরাজ্যের মতো। এখানে একবার গেলে সেখান থেকে ফিরে আসতে তোমাদের ইচ্ছা করবে না। কিন্তু এইটা কি কামড়াচ্ছে? অভিরূপ গলায় হাত দিয়ে কিছু একটা টানছিল। ওরা তাকিয়ে দেখল তার গলার পাশে ভন ভন করে উড়ে বেড়াচ্ছে ঠিক সেই রকম একটা পোকা, যেই পোকাগুলোর কথা ওরা বলেছিল। কামড়াচ্ছে? কিন্তু পোকাগুলো তো আমার হাতে তখনও বসেছিল, কই কামড়ায়নি তো? কামড়ায়নি, কারণ যে পোকা আমরা দেখেছি সেটা কিন্তু সেই পোকা নয়। ভালো করে একবার তাকিয়ে দেখলেই বুঝতে পারবে এই পোকাগুলোর গায়ের রং কেমন যেন নীলছে। ততক্ষণে অভিরূপ গলায় হাত দিয়ে ছটফট করতে শুরু করেছে। তাকে অমনভাবে ছটফট করতে দেখে ওরা ভয় পেয়ে গেল। অভিরূপের গলার কাছটায় একটা জায়গায় অস্বাভাবিকভাবে দ্রুততার সঙ্গে খানিকটা ফুলে উঠল, আর তারপরেই অভিরূপ মাটির উপর শুয়ে পড়ল। এমন অস্বাভাবিক আকর্ষিকতায় ওরা তিনজনেই কেমন যেন হতবাক হয়ে গেল। তাড়াতাড়ি অভিরূপকে জাগাবার চেষ্টা করতে লাগলো ওরা। অভিরূপের দুটো চোখ প্রায় বন্ধ হয়ে আসছে, তার মুখ থেকে এক গাদা গ্যাজলার মতো কিছু বেরিয়ে আসছে। কি যে হয়ে গেল! তাড়াতাড়ি, দেরি করো না, আমার কাছে বিশেষ একটা অ্যান্টিডোট আছে। একজন তার জামার পকেটের ভেতর থেকে একটা ছোট্ট শিশি বের করল। তারপর সেখান থেকে সেই শিশির মধ্যে থাকা তরলটা একটা ছোট্ট ঢাকনিতে ঢেলে নিয়ে কোনো রকমে অভিরূপের মুখের ভেতরে ঢেলে দিল। আর কোনো চিন্তা নেই, অ্যান্টিডোট যখন পড়ে গেছে তখন আর কোনো সমস্যা হবে না। পৃথিবীতে যে কোনো বিষই হোক না কেন, তাড়াতাড়ি অ্যান্টিডোট পড়লে সব বিষের ক্ষমতা কমে যায়। কিন্তু পোকাগুলো এমন বিষাক্ত হতে পারে তা তো আগে বুঝিনি। এবার বুঝতে পারছি কেন এখানে এই পোকামাকড়গুলো ছাড়া আর কিচ্ছু থাকে না। ওই লাল পোকাগুলোর মাঝে এমন নীল পোকাগুলোই বিষ ছড়িয়ে ফেলে, তার জন্যই হয়তো তারা এখানে থাকে না। কিন্তু ওই গাছটার তলায় ওটা কি বসে আছে? লালু আঙুল তুলে দূরে একটা গাছের দিকে দেখালো, আর সঙ্গে সঙ্গে জন চমকে উঠল। দূরে যে গাছটার কথা লালু বলেছে সে গাছের দিকে তাকাতেই কাকে যেন একটা দেখা গেল।
গাছের পেছনের দিকে ওদের দিকে পিঠ ফিরিয়ে কেউ একটা বসে আছে। এই দিকের মানুষ কিন্তু এই দ্বীপটাতে খুব একটা আসে না। হতে পারে আমরা যেমন এসেছি তেমনভাবে কেউ হয়তো এসে পড়েছে, কিন্তু আমরা তো দ্বীপের কাছে কোনো জাহাজ দেখতে পাইনি, তাই না? দ্বীপের কাছে কোনো জাহাজ দেখা যায়নি, কিন্তু হতে পারে দ্বীপের অন্য দিক থেকে কেউ এখানে নেমে এসেছে, আর সেই কারণে তাকে আমরা দেখতে পাইনি, কিংবা তার জাহাজ দেখতে পাইনি। কিন্তু লোকটা ওখানে বসে করছেটা কি? লোকটা কিন্তু তখনও সেখানেই বসে রয়েছে। তার পায়ের অর্ধেকটা পর্যন্ত ওরা দেখতে পারছিল। এই দিকে অ্যান্টিডোট দেওয়ার পরে অভিরূপ কেমন যেন ঝিমিয়ে পড়েছিল। তাই দেখে লালু বলে উঠল, কি হলো জন, একেবারে অভিরূপটা এভাবে ভেঙে পড়লো কেন অ্যান্টিডোট নেওয়ার পরে? অ্যান্টিডোট শরীরে গেছে, কাজ শুরু করেছে, এখন একটু সময় লাগবে, এখন একটু ঘুম ঘুম পাবে। লালু, তুমি এখানটাতেই থাকো, আমরা একটু সামনেটা গিয়ে দেখে আসি লোকটাকে। লালু অভিরূপের কাছেই রইল। অভিরূপ ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। তবে লালু ভেবেছিল বিষের ঘোরে সে জ্ঞান হারিয়ে ফেলেছে। অজয় আর ক্যাপ্টেন মিলে সামনের দিকে এগিয়ে সেই লোকটার দিকে যেতে লাগলো। জনের কাছে একটা রিভলভার আছে। জন এই জাহাজের ক্যাপ্টেন, তাই তার কাছে রিভলভার না থাকলে মাঝে মাঝে বিপদের মধ্যে পড়তে হতে পারে। এবারে রিভলভারটা সামনের দিকে সোজা বার করে রেখে ওরা দুজনে এগোতে লাগলো। বলা যায় না, বিপদ হলেও হতে পারে। অজয় কিছুই খুঁজে পায়নি, তাই জনের কাঁধের কাছে তলোয়ারের মতো যে বড় ছুরিটা গোঁজা থাকে, সেই ছুরিটাই সে হাতে শক্ত করে ধরেছে। আকাশে সূর্য, চারপাশে তার রোদের আলো অকৃপণ হাতে ছড়িয়ে রয়েছে। তার মধ্যে লোকটার স্থির হয়ে গাছের গায়ে হেলান দিয়ে যেন একভাবে বসে আছে। তারা সাবধানে একটু একটু করে এগোতে লাগলো। গাছের কাণ্ডগুলো পা দিয়ে মারিয়ে এলো। এখন আর গাছ কাটার মতো সময় কিংবা সুযোগ কোনোটাই নেই। গাছের শব্দ হলে তো লোকটা বুঝতে পেরে যাবে। জন রিভলভার হাতে সামনে, অজয় তার একটু পেছনে। লোকটার একদম কাছাকাছি ওরা এসে পড়েছে। এমন সময় দূর থেকে আবার সেই পাথর গড়িয়ে পড়ার মতো শব্দটা হলো। তারপরেই অজয়ের মুখে একটা অদ্ভুত চিৎকার, জন, অবিশ্বাস্য, একবার এখানে এসে দেখে যাও। জন অজয়ের কথায় সামনের দিকে এগিয়ে গেল। তারপর যেটা দেখতে পেল তাতে তার হাতের রিভার থাকা সত্ত্বেও তার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। যে লোকটা গাছে হেলান দিয়ে ওদের দিকে পিঠ করে বসেছিল, সে লোকটা মারা যায়নি, বেঁচে আছে তখনও, কিন্তু তার পা দুটো কেমন যেন অদ্ভুতভাবে রক্তে ভেসে যাচ্ছে। তার দুটো পায়ের ভেতরে অজস্র ফুটো হয়ে গেছে। সেই ফুটো থেকে রক্ত বেরিয়েছে, আর গোটা শরীরে, এমনকি গালে, কপালে, মুখেও সেই ছোট ছোট ফুটো। আর সেই ফুটো দিয়ে বেরিয়ে আসা রক্ত ছড়িয়ে পড়েছে চারপাশে। তাই তার মুখখানা ভালোভাবে দেখা যায় না। তার ঠোঁট মাঝে মাঝে কাঁপছে, নিঃশ্বাসের সঙ্গে বুকটা এখনও উঠানামা করছে। তাড়াতাড়ি এগিয়ে গেল ওরা দুজন। তারপরেই অজয়কে একটা হ্যাচকা টানে পেছনের দিকে সরিয়ে নিল জন। মাটির উপর ছিটকে গিয়ে পড়ল অজয়। এমন একটা অদ্ভুত ব্যাপারে জনকে কিছু বলতে যাবে তার আগে জন আঙুল দেখালো লোকটার দিকে। আর সেদিকে তাকিয়ে অজয় দেখতে পেল একটা কালো লম্বা কুচকুচে কি যেন একটা সরু কালো জিনিস। ওরা এর আগে দেখেছে বলে তো মনে হয় না। দেখে মনে হলো যেন মাটির তলায় থাকা কেঁচো, তবে এই কেঁচোর রং কালো। তার কাজ দেখে জন অবাক হয়ে গেল। লোকটার হা করা মুখের ভেতরে থকথকে রক্ত জমে আছে। সেই মুখের একপাশের গালের ছোট্ট ছিদ্র দিয়ে কালো কুচকুচে কেঁচোর মতো জিনিসটা বাইরে বেরিয়ে আসছে। একটাই, তবে প্রায় 1 হাত কিংবা তার থেকে একটু বেশি লম্বা হবে। অবিশ্বাস্য, এখানে কিছু নেই বলেই ভেবেছিলাম, কিন্তু এখানে যা আছে তার সব কিছু তো মারাত্মক। ওই নীল রঙের পোকাগুলো, ওই কালো রঙের লম্বা জিনিসটা, কিন্তু এটা কি? এর কথা শুনেছি বলে তো মনে হয় না। অজয় অবাক হয়ে গিয়েছিল। এমন একটা জিনিস এই দ্বীপে দেখা যাবে বলে সে কখনোই ভাবতে পারেনি। কিন্তু এটা কি? সরু জিনিসটা লোকটার মুখের এক পাশ থেকে প্রায় অর্ধেকটা বেরিয়ে এসেছিল। ওরা সামনের দিকে এক পা এগোতেই সেই জিনিসটা আবার মুখের ভেতরে ঢুকে গেল। লোকটা মুখ নাড়াবার চেষ্টা করল, কিন্তু তার মুখ থেকে কোনো কথা বেরিয়ে এলো না। লোকটার পরনে একটা পোশাক, তবে সেই পোশাকটা এখন রক্তে ভেসে গেছে। লোকটা গাছের গায়ে হেলান দিয়ে কোনো ক্রমে নিজের একটা হাত তুলল, তারপর দেখালো নিজের জামার পকেটের দিকে।
কোনো ক্রমে লোকটা হাতটা তুলে ওদের জামা দেখিয়ে আবার হাতটা নিচে নেমে গেল। বোঝা গেল ওই হাতটুকু তুলতে তার বড় কষ্ট হচ্ছে। তার শরীরের প্রায় অর্ধেকের বেশি রক্ত বেরিয়ে গিয়েছে, কিন্তু কালো কুচকুচে জিনিসটা তার শরীরে কি করছে সেই কথাটা যেন বুঝতে পারল না। জন সামনের দিকে এগোতেই যাচ্ছিল, কিন্তু অজয় বাধা দিয়ে বলল, না না, সামনে এগিয়ে যেও না। আরে বুঝতে পারছো না, লোকটার গায়ের মধ্যে কিন্তু ওই কালো জিনিসটা রয়েছে। আমার তো মনে হচ্ছে তার মুখের ভেতরেই আছে। যদি কোনোভাবে জিনিসটা বাইরে বেরিয়ে আসে তখন, আর যদি সেটা তোমার গায়ে এসে পড়ে তাহলে কি হবে ভেবেছো? জন কথাটা ভেবেছিল, তাই অজয়ের হাতের লম্বা ছুরিটার দিকে দেখিয়ে বলল, যদি জিনিসটা বেরিয়ে আসে তাহলে ওই লম্বা ছুরিটা দিয়ে আঘাত করতে পারবে তো? জানি যে জিনিসটা ছোট্ট, একদম সরু, কিছুই বোঝা যায় না, তবু ওকে একটা ঘাড়ে আঘাত করতে পারলে আশা করি আমাদের আক্রমণ করবে না। অজয় হাতের ছুরিটা ধরে সামনে এগিয়ে এলো, যেন মনে হলো মশা মারতে কামান দাগার মতো অবস্থা। লম্বা ছুরিটা জন আর ওই লোকটার মাথার ঠিক কাছাকাছি ধরা রয়েছে। জিনিসটা বেরিয়ে এলেই সে ছুরিটা নামাবে, কিন্তু তাতে কি ওই ছোট্ট কালো কুচকুচে কেঁচোর মতো জিনিসটার কোনো ক্ষতি হবে? জন একটু একটু করে এগিয়ে গেল লোকটার দিকে। লোকটা আর শ্বাস নিতে পারছিল না, তার প্রাণবায়ু বেরিয়ে আসার মতো অবস্থা হয়েছে। তবুও কোনো রকমে সে নিজের একটা হাত তুলে ধরল। তারপরে একটা অদ্ভুত কাজ করল। নিজের সেই রক্তমাখা হাতটা আস্তে আস্তে নিজের মুখের ভেতরে ঢোকাতেই একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল। সে কালো কুচকুচে জিনিস এবার বাইরে বেরিয়ে এসে তার হাতের মধ্যে পড়ল। তারপর ওদের চোখের সামনে অদ্ভুতভাবে লোকেরা হাতের মাঝখানের কালো ফুটো করে ঢুকে গেল ভেতরে। যন্ত্রণায় লোকটার দুটো চোখ বন্ধ হয়ে এলো, কিন্তু শরীরের এমন অবস্থাতে সব যন্ত্রণাটা প্রকাশ করতে পারছে না। ওদের চোখের সামনের জিনিসটা আবারও হাতের তালু ফুটো করতে লাগলো। ঠিক এই সুযোগটাই বোধহয় লোকটা ওদের দিতে চাইছিল। সঙ্গে সঙ্গে জন এগিয়ে গিয়ে লোকটার বুকের পাশে জামার পকেটের ভেতরে হাত ঢুকিয়ে দিল। কি যেন একটা রয়েছে, সেটা পকেট থেকে বার করে এনেছিল জন, কিন্তু শেষ রক্ষা হলো না। এই জিনিসটা বোধহয় বুঝতে পেরে গিয়েছিল ব্যাপারটা, তাই হাতের মধ্যে থাকা অবস্থায় তার গোটা শরীরটাকে সরাট করে বাইরে বের করে আনলো। তারপর ছুটে এলো জনের হাত লক্ষ্য করে। এই সময়টার জন্যই অজয় এতক্ষণ ধরে তৈরি হয়েছিল। তার বুক ঢিপ ঢিপ করে কাঁপছে, কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। বড়সড় কিছু হলে ওই লম্বা ছুরি দিয়ে তাকে মারা যেত বটে, কিন্তু এত ছোট একটা জিনিসকে ছুরি দিয়ে মারবে কি করে? জনের দিকে জিনিসটা ছুটে আসতে দেখে অজয় চেষ্টা করল। জন, সাবধান! জন দ্রুত গতিতে একটা কাজ করল। তার পায়ের কাছে একটা ছোট্ট ছুরি গাঁথা ছিল। সে সঙ্গে সঙ্গে এক হাতের ছুরিটাকে বার করে তৈরি হয়ে নিল। যেই সেই জিনিসটা তার দিকে এগিয়েছে, ঠিক তখনই ডান হাতে একটা কাগজটা রেখে বাঁ হাতে ছুরিটা বার করে একদম গেঁথে দিল সেই কালো জিনিসটার মাথায়। ছুরি দিয়ে কালো জিনিসটাকে মাটিতে গেঁথে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই কালো জিনিসটা থেকে এক ঝটকায় রক্ত বাইরে বেরিয়ে এলো। অবাক হয়ে ওরা দেখল সেই রক্তের রং কালো। লোকটাকে আর বাঁচানো গেল না। ওরা কোনো রকমে লোকটাকে বাঁচানোর চেষ্টা করেছিল, নিজেদের কাছ থেকে জল এনে তার চোখে মুখে দিয়ে তাকে জল খাইয়ে, কিন্তু যার গোটা শরীরের ওই কালো জিনিসটা ঝাঁঝরা করে দিয়েছে তাকে বাঁচানো যায় কি করে? এবারে একটা ব্যাপার ওরা বুঝতে পারল, কালো জিনিসটা আসলে হাড় ভেদ করতে পারে না, মাংস চামড়া ভেদ করতে পারে। তাই হাতের ভেতরে এসে প্রবেশ করলেও সে চামড়া ভেদ করে বারবার বাইরে বেরিয়ে এসেছে। হাতের উল্টো পিঠ থেকে ওদের চোখের সামনে বেরোয়নি, কিন্তু গোটা শরীর ফুটো ফুটো হয়ে রক্ত বেরিয়ে আসায় লোকটাকে আর বাঁচানো গেল না। এদিকে ততক্ষণে অভিরূপের জ্ঞান ফিরেছে। গলার কাছে একটা ক্ষত আর ফোলা নিয়ে ও উঠে দাঁড়ালো আবার যাত্রার জন্য। এই জঙ্গলে এমন অনেক কিছুই আছে যা আমরা দেখতে পাচ্ছি না। আমাদের তাড়াতাড়ি সামনের দিকে এগুতে হবে। আচ্ছা জন, লোকটার পকেটে যে কাগজটা ছিল তাতে কি আছে? জন পকেট থেকে রক্তমাখা কাগজটা বের করলো। বাইরের দিকে রক্ত লেগে লালচে হয়ে গেলেও ভেতরটা কিন্তু পরিষ্কার আছে। একটা হলদে রঙের কাগজ মনে হলো। তার মধ্যে আঁকা পাশাপাশি কয়েকটা দ্বীপের ছবি কালো কালি দিয়ে অনেক আগে রাউন্ড করা হয়েছে। আর তার মধ্যে সে দ্বীপের ঠিক মাঝামাঝি জায়গায় একটা অদ্ভুত কিছু আঁকা রয়েছে। আর সেই দ্বীপের উপরের দিকে পেনের কালি দিয়ে অদ্ভুত ভাষায় কিছু লেখা। যতদূর মনে হচ্ছে জন, তোমার কাছে যে একটা ম্যাপ ছিল ঠিক তার মতোই, তবে এটা অনেক পুরনো বলে মনে হচ্ছে। কিন্তু এই লেখাগুলো কি আছে?
যতদূর মনে হচ্ছে এই লেখাগুলো জাপানিজ ভাষায় লেখা, কিন্তু সেটা তো বুঝতে পারছি না। দ্বীপের মাঝামাঝি নির্দেশ করা রয়েছে, তাহলে আমাদের মতো ওই লোকটাও মাটির নিচে এই জায়গাটা খুঁজে পেয়েছিল। নিজের চোখেই তো দেখলে লোকটা কিভাবে মরেছে। এর পরেও আমরা ওদিকে গেলে আমাদেরও যে এমন অবস্থা হবে না তা কি করে জানবো বলো তো? একটা ছোট জিনিস কখন যে গায়ের ওপর এসে ঢুকবে। আমার মনে হয় সামনের দিকে আর না এগোনোই ভালো। তাছাড়া আমরা কি করতে এখানে এসেছি সেটাও তো জানি না। তোমাদের যদি ফিরে যেতে হয় তোমরা ফিরে গিয়ে জাহাজে অপেক্ষা করো, কিন্তু আমি ওই জায়গাটা খুঁজে বার করবই। ওখানে আমি একবার হলেও যাব। তুমি আমাদের ক্যাপ্টেন, তুমি যখন যাবে ভেবেছ তখন আমরা তোমার সঙ্গে যাব। তাছাড়া তোমায় এখানে একা রেখে আমরা জাহাজে গিয়ে অপেক্ষা করতে পারবো না। একটা কাজ করা যাক না, প্রায় বিকেল হয়ে আসছে, যতটা হয় সামনের দিকেই গই। রাত্রে এখানে থাকা কিন্তু সহজ ব্যাপার হবে না, আর গাছগুলো এত বড় নয় যে গাছের উপর আমরা বিশ্রাম নেব। রাতের বেলা আমরা মাটিতেই থাকবো। এমন একটা জায়গা আমাদের খুঁজে বার করতে হবে যেখানকার গাছপালা আমাদের আশ্রয় দেবে, আর তারপর সেখানেই রাতের বেলা দুজন ঘুমোবো আর দুজন পাহারা দেব। এমনটাই স্থির হলো। ওরা সামনের দিকে এগোতে লাগলো। জন তার ম্যাপটা এবং ওই লোকটার ম্যাপটা দুটো মিলিয়ে দেখতে লাগলো। দুটো ম্যাপ প্রায় একই, কিন্তু জনের ম্যাপটা তৈরি হয়েছে অনেক পরে, আর লোকটার ম্যাপে যেগুলো আছে সেগুলো অনেকটা পুরনো বলেই মনে হলো। ভালো করে ম্যাপের মাঝে সেই দ্বীপে খুঁটিয়ে দেখতে দেখা গেল একটা জিনিস দ্বীপের মাঝামাঝি জায়গায় ছোট ছোট করে কিছু আঁকা রয়েছে। তার মধ্যে একটা লম্বা দড়ির মতো, কিন্তু ম্যাপের মাঝখানে ওই দ্বীপের মাঝে অমন দড়ি আঁকার কারণটা কি সেটা তো জন বুঝতে পারল না। দুটো ম্যাপ নিজের পকেটে রেখে ওরা সামনের দিকে এগোতে লাগলো। যতই এগোতে লাগলো ততই বুঝতে পারলো সামনের দিকে জমিটা ঢালু হয়ে উপরের দিকে উঠেছে। অভিরূপের গলার ব্যথাটা সারতে সময় লাগবে সেটা বুঝতে পারছিল অভিরূপ। বারবার হাত বুলাতে বুলাতে গলার কাছটা এসে বুঝতে পারছিল ফোলাটা আস্তে আস্তে কমতে শুরু করেছে। জনের দেওয়া অ্যান্টিডোটের কাজ এটা। তবে অজয়ের লোকটার কথা বারবার মনে পড়ছিল। এমন একটা বিভৎস মৃত্যু হয়েছে, সে নিজেই জানে তার কষ্টের পরিমাণ। গোটা শরীর থেকে রক্ত একটু একটু করে বেরিয়ে গেছে। এতটাই কাহিল হয়ে পড়েছিল সে যে নিজের হাত পাটুকুও নাড়াতে পারছিল না। এমন অদ্ভুত ব্যাপার এর আগে ওরা খুব একটা দেখেনি। বিপদে ওরা পড়েছে, কিন্তু এমন একটা কালো কুচকুচে কেঁচোর মতো জিনিস ওদের জীবনে এই প্রথম দেখল। লালু কিন্তু খেয়েই চলেছিল। এত কিছু হয়েছে, তার মধ্যে সেখানে একটা নার্ভাস হয়ে পড়লেও খাওয়া কিন্তু থামছিল না। খেতে খেতেই এবার এসে বলল, আমাদের জাহাজটা এখান থেকে আবার দেখা যাচ্ছে। দেখো, তখন দেখা যাচ্ছিল না। আমরা বেশ খানিকটা উপরে উঠে এসেছি। তার মানে ওই জাহাজ থেকে যে ঢালু জমিটা উপরের দিকে দেখতে পেয়েছিলাম, এটা সেই জমি। ওরা চারজন মনে উত্তেজনা আর অদ্ভুত একটা অজানা চিন্তাকে মাথায় নিয়ে সামনের দিকে এগোতে লাগলো। কিন্তু জন অন্য কিছু একটা ভাবছিল। যদি সে জায়গাটা খুঁজে পাওয়া যায় মাটির একদম গভীরের দিকে যে জায়গাটা রয়েছে, আর সেটা যদি সত্যি হয়, তাহলে কি আছে সেখানে? কারা থাকে সেখানে? শেষবার সেই নাবিকের সঙ্গে যখন তার দেখা হয়েছিল তখন তার বয়স অনেক কম। তখন সেই নাবিকের সঙ্গে একটা গোটা দিন কাটে। অনেক কিছু জানতে পেরেছিল জন। এই কথাগুলোই তার বারবার মনে পড়তে লাগলো। এক গভীর রাতের কথা। ইন্দোনেশিয়া থেকে জাহাজটা চলেছিল দক্ষিণের পথে। তখন জাহাজের ডেকের আশেপাশে কেউ কোথাও নেই। রাতের বেলা ঘুম না আসায় জাহাজের ডেকের কাছে এসে দাঁড়িয়েছিল। তখন এই লোকটাকে দেখতে পায়। দূরের দিকে কতগুলো দ্বীপ দেখা যাচ্ছিল। সেই দ্বীপের দিকেই লোকটা এক দৃষ্টিতে তাকিয়ে কি যেন একটা দেখছিল। জন তার কাছে এগিয়ে গেলেও ইতস্তত করে কিছু বলতে পারে না। লোকটা চোখে তার পুরনো আমলের দূরবীন লাগিয়ে ওদিকে কিছু একটা দেখার চেষ্টা করছিল, আর সেখানে প্রথম খটকাটা লেগেছিল জনে। জন সামনে এগিয়ে গিয়ে বলেছিল, ওভাবে আপনি কি দেখছেন? রাতের বেলা এই অন্ধকারে দূরবীনে ওখানে কিছু দেখা যাবে? লোকটা একটু রাগান্বিত দৃষ্টিতে জনের দিকে তাকিয়ে রুক্ষ গলায় বলেছিল, দেখা যাবে কি যাবে না সেটা তোমায় ভাবতে হবে না, বুঝেছ ছোকরা? আমি যা দেখার জন্য এসেছি সেটা আমি ঠিক দেখতে পাবো। কিন্তু আমি যতদূর জানি ওই দিকগুলোতে কেউ থাকে না। আমি এই পথে বাবার সঙ্গে অনেক যাতায়াত করেছি, কিন্তু
ওই যে বড় দ্বীপটা, ওখানে নাকি অদ্ভুত কিছু একটা আছে। অনেকেই ওইদিকে গেছে কিন্তু কিছু পায়নি। তবে এখানকার অনেকেই বিশ্বাস করে যে ওই আইল্যান্ডের মধ্যে ছোট ছোট জগৎ লুকিয়ে আছে, যেটা সব জায়গার থেকে আলাদা। জনের বয়স তখন কম হলেও তার মুখে এমন কথা শুনে সেই বৃদ্ধ নাবিকের মুখে এবারে হাসি ফুটল। দূরবীনটা জনের হাতে দিয়ে বললেন, একবার এই দূরবীনটা হাতে নিয়ে ওই দ্বীপের দিকে তাকিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। জন দূরবীনটা হাতে নিল। দ্বীপের দিকে তাকিয়ে প্রথমে কিছুই দেখতে পেল না। তারপর দূরবীনটা দ্বীপ থেকে আস্তে আস্তে উপরের দিকে তুলতেই একটা অদ্ভুত ব্যাপার দেখতে পেল। ঠিক উপরে আকাশের দিকে একটা আলো। দ্বীপের কোনো একটা জায়গা থেকে একটা বেশ জোরালো আলো উপরের দিকে উঠে গেছে, আর সেই আলোর একটা ভাব উপরে আকাশের গায়ে গিয়ে পড়েছে। এমনকি জোরালো আলো হতে পারে যা অত উপর পর্যন্ত যেতে পারে। জন জানে আকাশের কোনো সীমা নেই। আকাশের ওজন স্তর পেরিয়ে গেলে তারপর মহাকাশে পৌঁছে যাবে। মহাকাশে সবসময় অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মাঝে ওই আলো কি করে গিয়ে পৌঁছচ্ছে? জনের মুখের অবাক ভাব দেখে লোকটা হেসে বলেছিল, এইবার বুঝতে পারলে? হ্যাঁ, আমি কি দেখে চলেছি? ঠিক দ্বীপের কোনখানটা থেকে আলোটা আসছে সেটাই এখান থেকে বোঝার চেষ্টা করছি। আমি আজ থেকে অনেক বছর আগেও দ্বীপে একবার গেছিলাম, কিন্তু কিছুই খুঁজে পাইনি। 2 মাস ওই দ্বীপে আমি সময় কাটিয়েছি, কিন্তু কিচ্ছু আমার হাতে আসেনি। অথচ দেখো, ওইদিকে নিশ্চয়ই কিছু একটা আছে। জনের এবার লোকটার প্রতি একটা কৌতূহল হলো। লোকটার একদম কাছে এসে বলল, ওই দ্বীপে কি আছে তা আপনি বলতে পারবেন? নাবিকের এবার কৌতূহল হলো। দূরবীন তার গলায় ঝুলিয়ে রেখে জনকে নিয়ে জাহাজে ডেকের এক পাশেই কাঠের উপরে পা ছড়িয়ে বসলেন। তারপর বললেন, ওই দিকটা বড় অদ্ভুত। ইন্দোনেশিয়ার আশেপাশে যে কটা দ্বীপ রয়েছে তার মধ্যে ওই দ্বীপটাও রয়েছে। ওটা বেশ খানিকটা বড়। বাইরে থেকে দেখে অতটা বড় মনে না হলেও দ্বীপে গেলে তারপর বোঝা যায় দ্বীপটা আসলে কত বড়। তার উপরটা কেমন যেন সমতল। তারপর ওই ছোট ছোট গাছগুলো খুব বেশি ওপরে ওঠেনি। একই ধরনের কিছু গাছ 2 মানুষ মতো লম্বা। তাছাড়া ওপরটা ঠিক একটা মরুভূমির মতো, যেন একটা মরুভূমির গায়ে কেউ এমন সাপের মতো গাছগুলো বসিয়ে দিয়ে গেছে। ওই দ্বীপে যা আছে তা আছে মাটির তল। ওখানে কোথাও একটা গোপন পথ আছে। সেই পথ দিয়ে মাটির তলায় সেই জায়গায় যাওয়া যায়। সেখান থেকে আকাশ দেখা যায়, আকাশের একটা অংশ দেখা যায়। যদিও তবে সেই গোটা জায়গাটাই একটা অদ্ভুত জগৎ রয়েছে, কিন্তু সেই জগৎ কাদের তৈরি করা? সেখানে করা থাকতো কিংবা তারা সেখানে থাকে কিনা সে কথা তো কেউ জানে না। তবে সেখানে এমন কিছু আছে যা গোটা পৃথিবীতে কোথাও পাওয়া যায় না। অনেকে মনে করে অনেক বছর আগে আমাদের পৃথিবীর বাইরে থেকে কেউ ওখানে এসে নেমেছিল। তারাই নাকি ওই জগৎ তৈরি করেছে, এবং এমনভাবে তারা ওটা রেখেছে তাদের সহজে খুঁজে পাওয়া না যায়। কিন্তু তারপরেও অনেক অভিযাত্রী নাবিকের দল মাঝে মাঝে এই দ্বীপে গিয়ে পড়েছে। তাদের মধ্যে কেউ কেউ ওটা খুঁজে পেয়েছে, কেউ পায়নি। ওই দ্বীপে মাটির ওপরে যতটা বিপদ রয়েছে, মাটির তলায় কিন্তু কোনো বিপদ নেই। আসলে তলার জগৎটাকে মানুষের হাত থেকে বাঁচানোর জন্যই বোধহয় মাটির ওপরে অদ্ভুত কিছু বিপদ কেউ তৈরি করে রেখেছে। ওই জগতে আমি একবার যেতে চাই। হ্যাঁ, অন্তত একবার। ওখানে গেলে আমার মনের সব কামনা পূর্ণ হবে। একবার চেষ্টা করেছি, এবার আরেকটা বার চেষ্টা করব। সমস্ত কিছু শুনে জন কেমন যেন অবাক হলো। সম্পূর্ণ একটা অন্যরকম জগৎ। সেখানে অন্যরকম গাছপালা, প্রাণ সবকিছুই পাওয়া যায়, আর সেখানে কোনো বিপদ নেই। আমি যাব আপনার সাথে। তোমার বয়স এখন কম, ওই পথ এত সোজা নয়, ওই পথ অতি দুর্গম।
তাছাড়া ওই জায়গাটা খুঁজে বার করাও তো সহজ নয়। আমি যে সত্যি খুঁজে বার করতে পারবো সে কথা তো বলতে পারি না। তবে আরও একটা আশ্চর্যের কথা শুনেছি, ওই জগতে একবার ঢুকতে পারলে সেখান থেকে আর বেরিয়ে আসতে নাকি ইচ্ছে হয় না। হ্যাঁ, কোনো একটা বিশেষ কারণে। সেটাও আমি জানতে চাই। জন অবাক হয়েছিল নাবিকের কথায়। একটু পরেই নাবিক তাকে শুভরাত্রি বলে নিজের কেবিনে চলে যায়। জন সেই নাবিকের দেখা আর পায়নি, কিন্তু সেদিনই সে মনে মনে ঠিক করে নিয়েছিল ইন্দোনেশিয়ার ওই অদ্ভুত দ্বীপে সে একবার হলেও যাবে। পরে পড়াশোনা করে জানতে পেরেছে সেই দ্বীপের নাম নেক্রোমোনিয়াম। সেদিন রাতে নতুন করে আর কিছু হলো না। ওরা বেশ ভালোভাবেই দুজন করে ঘুমিয়ে নিল। অভিরূপের শরীর যেহেতু অসুস্থ ছিল, তাই প্রথমে অভিরূপ আর জন ঘুমিয়ে নিল, কারণ অভিরূপকে জাগিয়ে রাখা যাবে না, জন একাই জেগে থাকতে হবে। মাঝরাতের দিকে জনকে ঘুম থেকে তুলে অজয় আর লালু শুতে গেল। লালু ঘুমিয়ে পড়লেও অজয়ের কিন্তু ঘুম আসলো না। একটু পরেই উঠে বসল সে। জন কি করে যেন আগুন জ্বালিয়েছিল। আগুন জ্বালানোর জন্য কাঠ প্রয়োজন। এখানে গাছের ডালপালা আছে, কিন্তু সবই কাঁচা, সেগুলো জ্বালানো অসম্ভব। কি দিয়ে আগুন জ্বালিয়েছিল জন, সেটা জিজ্ঞেস করার কথা অজয়ের একেবারেই মনে ছিল না। একপাশে জন চুপ করে বসে আগুনের দিকে তাকিয়েছিল। পেছনে গলার স্বর শুনে তাকিয়ে দেখল অজয় এসেছে। আচ্ছা ক্যাপ্টেন, তুমি এই দ্বীপের ব্যাপারে বেশ ভালোই জানো, যেগুলো আমরা জানি না। আর তুমি প্রথমবার এই দ্বীপে আসছো না, তাই না? এর আগেও নিশ্চয়ই তুমি এখানে এসেছো, তাই তো? যখন এসেছিলাম তা আজ থেকে অনেক বছর আগে। তখন বাবার সঙ্গে একবার এসেছিলাম। তখন পুরো জায়গাটা ঘুরে দেখার সুযোগ হয়নি। বাবা এখানে বেশিক্ষণ থাকতেই দেয়নি, হয়তো ঘন্টা 3-4 আমরা আশপাশটা ঘুরে দেখেছিলাম। কিন্তু তখনই মনে মনে ঠিক করেছিলাম পরে একবার হলেও এখানে আসবো। তবে সেটা যে এত বছর পরে হবে। তোমার তো নিজের জাহাজ চেনা রয়েছে, তাছাড়া তুমি চাইলেও সেখানে আসতে পারো। আর তাহলে তুমি এতদিন অপেক্ষা করলে কেন? আর আমাদের সঙ্গে দেখা হওয়ার পরই তোমার কেন মনে হলো এখানে আসবে? তোমাদের সঙ্গে দেখা হওয়ার পর তোমাদের কাছে তোমাদের দুঃসাহসিক অভিযানের কথা শুনলাম। ব্রাজিলের কাছে সেই দ্বীপে তোমরা যেভাবে ওই মস্ত বড় সবুজ অ্যানাকন্ডার কবলে পড়ে সেখান থেকে বেঁচে এসেছিলে, সেটা শুনেই বুঝতে পারলাম যে এটা তোমরাই পারবে। আসলে ওখানে একা গিয়ে কোনো লাভ হবে না। প্রথমত জায়গাটা খুঁজেই পাবো না, আর দ্বিতীয়ত যেখানে বিপদ নেই সেখানে এমন কোনো বিপদও থাকতে পারে যার ধারণা আমরা করতে পারি না। তাই আমাদের সঙ্গে কেউ থাকলে সাহায্য করতে পারবে। তোমাদের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম যে তোমরা জলের মানুষ না হলেও তোমাদের রক্তে অভিযান আছে, তাই তোমাদেরকেই আমি ঠিক করলাম। কিন্তু যদি এভাবেও কিছু খুঁজে না পাওয়া যায়, এবারেও যদি তোমাকে খালি হাতে ফিরে যেতে হয় এখান থেকে, তাহলে আর কি? তাহলে ভেবে নেব। অজয় এদিক ওদিক তাকিয়ে দেখছিল। চারপাশটা অন্ধকার, উপরের আকাশে চাঁদটা দেখা যায়। অজয় এদিক ওদিক তাকিয়ে দেখতে পেল এই দ্বীপের একদিক থেকে একটা হলদে রঙের নানা লালচে রঙের একটা আলো কোথা থেকে যেন বেরিয়ে এসেছে, আর সেটা সোজা উঠে গেছে উপরের দিকে। আবার একটা অদ্ভুত দৃশ্য দেখে প্রথমে কিছুতেই বিশ্বাস করতে পারল না। তার মনে হলো সে অন্ধকারে ভুল দেখেছে। দুটো চোখ দুহাতে ডলে নিয়ে যখন দেখা গেল আলোটা সেখানে রয়েছে, ততক্ষণে পেছনে তাকিয়ে জনকে বলতে গিয়ে বুঝতে পারল জন আলোটাকে দেখেছে। এমন একটা আলো আজ থেকে অনেক বছর আগে দেখেছিলাম। জাহাজের একজন নাবিকের সঙ্গে এটা দেখেছিলাম। এই নাবিক বলেছিল ওই আলো যখন দেখা যায় তখন থেকে প্রায় 7 দিন মতো ওই দ্বীপের মধ্যে ঢোকার রাস্তা খোলা থাকে, আবার সেটা বন্ধ হয়ে যায়। আমাদের তাড়াতাড়ি করতে হবে। কিন্তু কাল রাতে তো আমরা ব্যাপারটা দেখিনি। তার মানে আজকেই ওই আলোটা এখানে এসেছে। তার মানে আজ থেকেই 7 দিন, কিন্তু বছরের এই সময় যে আলোটা দেখা যাবে সেটা কি তুমি? জনের মুখে একটা হাসি দেখা গেল। সে বলল, নাবিকের কাছ থেকে আরও অনেক কিছুই জানতে পেরেছিলাম, সেগুলো না হয় যথাসময় বলবো। বছরে এই সময়টাতেই আলোটা ওখানে দেখা যায়। এর আগে আমি একবার এসেছিলাম, তখন ওই জায়গাটাতে আলো দেখতে পেয়েছি, কিন্তু ওই জায়গাটা খুঁজে পাইনি। আমি আর বিফল হব না। পরদিন সকাল হতেই ওরা হাঁটতে শুরু করলো।
ততক্ষণে সমুদ্রের পাড় থেকে অনেক ভেতরের দিকে এসে পড়েছে ওরা। বুঝতে পারছিল বাইরে থেকে তাকে যত ছোট বলে মনে হয়েছে তার চেয়েও দ্বীপটা বেশ বড়। শুধু তাই নয়, বাইরে থেকে যেমন সমতল একটা ঢালু জমি বলে মনে হয়েছিল, ভেতরে কিন্তু তেমন নয়। মাঝে মাঝে পথ নেমে গেছে অনেকটা নিচের দিকে, আবার মাঝে মাঝে ঢাল বেয়ে উপরের দিকে উঠে এসেছে। পরদিন বিকেল পর্যন্ত হাঁটার পর ওরা একটা পরিষ্কার জায়গায় এসে পড়েছিল। সেখানে বড় বড় পাথর। এত বড় বড় পাথর এখানে থাকার কথা নয়। তাছাড়া জায়গাটা নরম মাটি। দ্বীপটা যদি পাথর দিয়ে তৈরি হয়েও থাকে, তাহলেও সেই পাথর চাপা পড়ে গেছে অনেক বছর আগে। উপরে জন্ম হয়েছে নতুন ভূখণ্ডের। সেই ভূখণ্ডের উপর এমন পুরনো দিনের পাথর এলো কোথা থেকে? আশ্চর্য, এই পাথরগুলো এখানে এলো কি করে? আর তাছাড়া দেখো, দেখো পাথরগুলো কিন্তু একটা নির্দিষ্টভাবে রয়েছে। কিছু বোঝা যাচ্ছে না তো। আচ্ছা, একটা গাছে উঠে দেখতে হবে। মোট 7টা পাথর। 7টা পাথর অদ্ভুতভাবে চারদিকে গোল করে রাখা রয়েছে। ওরা পাথরের কাছে এসে দাঁড়ালো। তারপর মানুষ সমান উঁচু গাছে উঠে কোনো রকমের ব্যাপারটা দেখতে পেল। পাথরগুলো যেখানে রয়েছে সেইভাবে গোল জায়গাটার নিচের দিকে খানিকটা শক্ত পাথরে জমি। সেই পাথরেই ওই নিচের দিকের জায়গাটা তৈরি হয়েছে। ম্যাপটা বার করলো জন। ম্যাপের দিকে তাকিয়ে দেখতে দেখতে ওরা অবাক হয়ে গেল। চারপাশে গোল করে 7টা ছোট ছোট গোল চিহ্ন। এই ব্যাপারটা ওদের আগে চোখে পড়েনি। তবে একটা অদ্ভুত ব্যাপার, ওদের কাছে যে ম্যাপ রয়েছে সেই ম্যাপে পাথরগুলো গোল করে, আর ওই লোকটার কাছে যে ম্যাপটা রয়েছে সেই ম্যাপে পাথরগুলো একটু অদ্ভুত কায়দায় সাজানো হয়েছে। এই যে লম্বা দড়ির মতো জিনিসটা, সেই জিনিসটা একদম পাথরগুলোর নিচের দিকেই আঁকা হয়েছে। একই জায়গায় দুটো ম্যাপ যে কী করে হলো সেটা ওরা কিছুতেই বুঝে উঠতে পারল না। দুটো ম্যাপের মধ্যে বেশ খানিকটা সময়ের পার্থক্য রয়েছে। ওই নাবিকের সঙ্গে কথা বলার পরে ওই নাবিকের কাছ থেকে এই ম্যাপটা আমি জোগাড় করেছিলাম। যদিও এই ম্যাপটা একটা হাতে আঁকা কপি, আর এই লোক আপনাকে আরও পুরনো একটা ম্যাপ দিয়েছে। তবে এই ম্যাপটাকে যদি আমরা ম্যাপ হিসাবে ধরি তাহলে ভুল হবে। এত পুরনো একটা ম্যাপ ভুল হবে কেন? এটা হাতে আঁকা ম্যাপ, মানে তোমার সঙ্গে ওই নাবিকের দেখা হওয়ার পরে হতে পারে নাবিক ওই ম্যাপটা নিজের হাতেই এঁকেছে। ম্যাপটা আঁকার জন্যও তো এই জায়গাটা তাকে দেখতে হবে, অর্থাৎ সে সেখানে এসেছিল, জায়গাটা দেখে এটা এঁকেছে। আর প্রথম যে ম্যাপটা আছে সেটাও না দেখে আঁকা সম্ভব নয়। কিন্তু তাহলে হবে কি করে? ভুল কেউ বলছে না, এমন কিছু একটা রয়েছে যেটা আমরা বুঝতে পারছি না। একটা কাজ করে দেখা যাক। এই পাথরগুলো কিন্তু বেশ বড় হলেও খুব একটা ভারী নয়। আমি একবার এই দেখো। কথা বলে যখন একটা পাথরকে হাত দিয়ে একটু জোরে ঠেলতেই পাথরটা সামান্য ঘর ঘর শব্দ করে সরে গেল। তাতে ওরা অবাক হলো, এত বড় পাথর এতটা হালকা। জনের দেখা দেখি ওরাও পাথর ঠেলতে লাগলো। একজন একটা পাথর না পারলেও দুজন মিলে ঠেলে বেশ খানিকটা সরিয়ে ফেলতে পারল। আর পাথর সরিয়ে ফেলতে দেখা গেল আরও একটা ব্যাপার। ওই গোটা জায়গাটা পাথরের গোল করে চাঁতালের মতো। তার উপরে 7টা পাথর হয়েছে। চাতালের গায়ে বেশ কিছু চিহ্ন মতো। 7টা গোল গোল চিহ্ন 7 জায়গায় রয়েছে। ব্যাপারটা প্রথমে চোখে পড়ল অজয়ের। তাড়াতাড়ি ম্যাপ দুটো মাটির উপরে রেখে ওরা চারপাশ থেকে ঝুঁকে পড়ল। তারপর ব্যাগের ভেতর থেকে কাগজ বের করে পেন্সিলে ওই পাথরের চাঁতালের গোল চিহ্নগুলোকে একটা আইডিয়া করে এঁকে ফেলল। আর সেই চিহ্নের সাথে ওই ম্যাপের যে এলোমেলো পাথরের চিহ্নটা রয়েছে সেটা মেলাতেই লাফিয়ে উঠল। অবিশ্বাস্য! পাথরের ছাপ দেখো, খানিকটা গোল চিহ্ন রয়েছে, ওখানেই পাথরগুলো ছিল। এই পুরনো ম্যাপের সঙ্গে ওই চিহ্নগুলোর বেশ মিল আছে। পাথরগুলো ওখানে সাজালে এই পুরনো ম্যাপের সঙ্গে মিল এসে যাবে। কিন্তু তাহলে পাথরগুলোকে এইভাবে সাজিয়ে রেখে আর পাথরগুলোকে সরিয়ে ফেললেই বা কেন? কিছু একটা করার জন্য, এমন কিছু একটা করার জন্য যাতে কারোর হাতে না পড়ে। কিন্তু সেটা কি? ওই অন্য জগতে প্রবেশের রাস্তা এই পাথরগুলোই। সেই প্রবেশ পথে ঢোকার জায়গা কাল রাতে যে আলোটা দেখেছিলাম, আমার মনে হয় সেই আলোটা এখান থেকেই আসছিল। ওর ভিতরে প্রবেশ করার জন্য এই পাথরগুলোকে নিশ্চয়ই অন্যভাবে সাজাতে হবে। ক্যাপ্টেন, অনুমানের উপর ভিত্তি করে কিছুই করা যাবে না। তার চেয়ে বরং একটা কাজ করা যাক।
আজকের রাতটা আমরা এর আশপাশের কোথাও অপেক্ষা করি। আজ রাতে যদি সেই আলোটা দেখতে পাই তাহলে নিশ্চিত হয়ে যাব যে আলোটা এখান থেকেই আসছে। তাহলে না হয় আমরা পাথরগুলোকে সরিয়ে দেখতে পারবো। না হলে শুধু শুধু এতগুলো পাথর সরিয়ে যদি কিছু না হয় তখন। ওরা অনেকটা হেঁটেছিল, তাছাড়া প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিল। তাই পাশে এক জায়গায় ওরা বিশ্রাম নিল। চারপাশটা কালো হয়ে রয়েছে, ঠান্ডা শিরশিরে বাতাস বইছে, বৃষ্টি নামলে মাথা গোজার মতো কোনো জায়গা নেই। ওরা ব্যাগগুলো শক্ত করে চেপে ধরে গাছের গায়ে হেলান দিয়ে বসে রইল। বৃষ্টি এলেই ব্যাগগুলো দিয়ে বাঁচার চেষ্টা করতে হবে। অভিরূপের গলার কাছে ফোলাটা কমে এসেছিল, কিন্তু মাঝে মধ্যেই সামান্য ব্যথা করছিল। জন তাকে একটা ওষুধ দিয়েছিল, সেটা খাওয়ার পরে ব্যথাটা খানিকটা কমেছিল। অস্বস্তির সঙ্গে হলেও উঠে সেখান থেকে এগিয়ে যেতে যাবে এমন সময় একটা অদ্ভুত শব্দ শুনতে পেল ওরা। ঠিক যেমন আগে ঘর ঘর শব্দটা ওরা শুনতে পেয়েছিল, অনেকটা তেমন, তবে এই শব্দটা তার চেয়ে অনেক বেশি। একটা অদ্ভুত ঘর ঘর শব্দের সঙ্গে সঙ্গে ওদের সামনের দিকে বেশ খানিকটা দূরে একটা লাল আলো ফুটতে দেখা গেল। সেই আলোটা উঠে গেল ওপরের দিকে। অবাক হলো ওরা। তারপর হামাগুড়ি দিয়ে সেই জমির একদম শেষের দিকে এগিয়ে এলো ওরা। দেখতে পেল একটা লোক সেই লাল আলোর একদম মাঝখানে দাঁড়িয়ে আছে। আলোটা বেরিয়ে আসছে সেই যে পাথরের চাতালের কাছে ওরা গিয়ে পৌঁছেছিল সেইখান থেকে। লোকটাও যেন আলোর একদম মাঝখানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে দেখছে। এত দূর থেকে লোকটাকে ভালো করে বোঝা গেল না। তারপরেই সেই অদ্ভুত সুর কানে আসতেই মাথার ভেতর ঝিমঝিম করতে করতে একসময় ওরা সবাই সেই ঢালু জায়গাতেই ঘুমিয়ে পড়ল, আর ঢালু জমি দিয়ে গড়াতে গড়াতে নেমে গেল নিচের দিকে। কতক্ষণ ওরা ঘুমিয়েছিল সেটা মনে নেই। প্রথম ঘুমটা ভেঙেছিল জন। ঘুম ভাঙতেই জন দেখতে পেল তারা যেখানে এসে পড়েছে সেখানে সেই লম্বা লম্বা গাছগুলো চারপাশে একটু বেশি ছড়িয়ে রয়েছে। সেখানেই ওদের শরীরটা আটকে গেছে, না হলে আরেকটু গড়িয়ে নিচের দিকে পড়তো। কিন্তু বাকিরা কোথায় গেল? জন এদিকে ওদিকে ওদের খোঁজার চেষ্টা করলো, কিন্তু বাকিদের কাউকে দেখতে পেল না সেখানে। যখন মাটি থেকে উঠে দাঁড়ালো সেই ম্যাপটাকে খোঁজার চেষ্টা করলো, কিন্তু ম্যাপটা কোথাও পেল না। জন পাগলের মতো ম্যাপটা খুঁজতে লাগলো, এদিক ওদিকে ডাকতে লাগলো সে। অজয়, অভিরূপ, লালু, তোমরা কোথায় গেলে? আমার ম্যাপটা কোথায় গেল? তারপর মনে পড়ল কার রাতের বেলার কথা। রাতের বেলায় একটা ব্যাপার হয়েছিল। ওই আলোটার মধ্যে একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। তারপরেই ওই আলোটার কাছ থেকে একটা সুর ভেসে আসছিল ওদের কানে। ওখানে কোনো একটা মানুষ আছে, এমন কেউ আছে যে ওই তলাতেই থাকে, কিন্তু ওখানে কেউ থাকে বলে তো জানতাম না। ক্যাপ্টেন, আমরা কোথায় এলাম? এটা কাল রাতে আমাদের ঠিক কি হয়েছিল বলো তো? লালুকেও খুঁজে পাওয়া গেল, অভিরূপকেও খুঁজে পাওয়া গেল, কিন্তু অভিরূপকে তুলতে গিয়ে ওদের তিনজনের গোটা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। অভিরূপ যেখানে পড়ে আছে তার চারপাশে মাটির মধ্যে ঘুরে বেড়াচ্ছে সেই কালো এক হাত লম্বা কিছুর মতো ছোট ছোট পোকাগুলো। এতক্ষণ যে ওরা অভিরূপের গায়ে পড়েনি সেটা ওরা প্রথমে ধারণা করতে পারল না। তারপরেই একটা ব্যাপার বুঝতে পারল। অভিরূপের গলার কাছে যে ফোলা মতো জায়গাটা রয়েছে সেখানে খানিকটা ক্ষত মতো হয়েছে। বোধহয় কোনো টানাটানিতে কিংবা গড়িয়ে পড়ার সময় গাছে লেগে সেখানটা কেটে গেছে, আর সেখান থেকে বেরিয়ে আসছে রক্ত। তবে সেই রক্তের রং পুরোপুরি লাল নয়, কেমন যেন কালচে রক্ত। দূষিত রক্ত যেমন হয় ঠিক তেমনটা। কালো কিছুর জন্য জিনিসগুলো অভিরূপের গায়ে চারপাশ থেকে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার গায়ে যাচ্ছে না। সেদিকে একভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সামনের দিকে এগিয়ে যেতে জনা আটকে বলল, ওইগুলো অভিরূপকে আক্রমণ করতে পারবে না, তবে আমরা ওখানে গেলে আমাদের আক্রমণ করতে পারে, তাই সাবধান। কিন্তু এমনটা কেন হলো জানি না, এই মুহূর্তে জানতেও চাইছি না। এখন আমি শুধু চাইছি যে ওই পাথরগুলোকে যে দেখেছিলাম ওখানে আবার ফিরে যেতে হবে, তারপর যাওয়ার রাস্তাটা খুঁজে বার করতে হবে। ডাকাডাকিতে অভিরূপের ঘুম ভাঙল। সে ঘুম ভেঙে উঠে বসেই মাটির ওপর সেই কালো কালো লম্বা জিনিসগুলো ছুটে অন্য পাশে চলে গেল। ওরা তো অবাক হলো, এই লোকটাকে যে কিভাবে ওই পোকাগুলো মেরেছিল সেটা ওরা নিজের চোখে দেখেছে। একটা মাত্র পোকা এই লোকটার এমন অবস্থা করে ফেলেছিল, তাহলে এখানে এতগুলো পোকা থাকা সত্ত্বেও অভিরূপের কোনো ক্ষতি হলো না। সে কথা ওরা তাকে বলল না। তারা উঠে একটু গুছিয়ে নিজেদের ব্যাগপত্রগুলো খুঁজল। একমাত্র অভিরূপ বাদে বাকি সকলের ব্যাগ পিঠের কাছেই ছিল।
সেটা তুলে আনতেই সকলে যাত্রা শুরু করলো। আবার সেই একই পথ ঢালু জমি পেরিয়ে উপরের দিকে উঠতে উঠতে ওরা সেই জায়গাটায় এসে পৌঁছলো যেখানে দাঁড়িয়ে সেদিন আগের ব্যাপারটা দেখেছিল। তারপর সামনের দিকে তাকিয়ে এই 7টা পাথর এবং তার তলার সেই সমতল জায়গাটা চোখে পড়ল। এবারে আর দেরি করার কিছু নেই। ওরা সবাই মিলে ঠেলতে ঠেলতে পাথরগুলোকে সেই 7টা গোল গোল ঘষে যাওয়া জায়গার উপরে দাঁড় করালো। তারপর অজয় তার কোমরের কাছ থেকে সেই পুরনো ম্যাপটা বের করলো, যেই ম্যাপটা ওই লোকটার কাছ থেকে ওরা পেয়েছিল। তোমার কাছে এটা এলো কোথা থেকে? একটা ম্যাপ তুমি তোমার কাছে রেখেছিলে যদি কিছু হয় তার জন্য। আরেকটা ম্যাপ আমার কাছে রাখতে দিয়েছিলে, তোমার থেকে হারিয়ে গেছে। জন বুঝতে পারল কাল রাতের একটু আগের কথাটা সে ভুলে গেছে। কাল রাতে সেই অজয়কে ম্যাপটা দিয়েছিল। তার ম্যাপ দেখেই পাথরগুলো সাজানো হলো, আর 7ম পাথরটা নিজের জায়গাতে রাখতেই হঠাৎ একটা গুড়গুড় শব্দ হতে ওদের চারপাশে মাটি কেমন যেন কাঁপতে লাগলো। ওরা ছিটকে মাটিতে পড়েই যেতেও যদি একে অপরকে ধরে মাটির উপর শুয়ে না পড়তো। মাটির ওপর শুয়ে থাকার জন্য ওরা আর গড়িয়ে গেল না। একটু পরেই ওই পাথরের নিচের দিকের পাথরের সমতল জায়গাটা যেন ফাঁক হয়ে এলো। ওখানে যে এমন একটা জায়গা থাকতে পারে সেটা ওরা কল্পনাও করতে পারেনি। জায়গাটা দুদিকে সরে গেল আর নিচের দিকে খানিকটা গর্তের মতো হয়ে এলো। ওরা 4 জন আসতে এগিয়ে গেল সেই দিকে। তারপর দেখতে পেল নিচের দিকে নেমে যাওয়ার মতো একটা পাথরের সিঁড়ি মতো রয়েছে। সেই সিঁড়ি দিয়ে প্রথমে জন, তারপর অজয়, তারপর লালু আর সবশেষে অভিরূপ নামতে লাগলো। নামতে নামতে ওরা বেশ খানিকটা গেল। প্রথমে এখানে অন্ধকার থাকলেও তারপর কেমন যেন আলো চোখে পড়ল ওদের। আসলে সূর্যের আলো অন্য কোনো দিক দিয়ে আসছে, যেন খানিকটা জানালার মতো চারপাশে কয়েকটা জানালা রয়েছে। সেই জানালা দিয়ে সূর্যের আলো ভেতরে আসছে। এদিকে তাকিয়ে থাকতে থাকতে জন বলল, অবিশ্বাস্য ব্যাপার, পাথর কেটে এমনভাবে জিনিসটাকে তৈরি করা হয়েছে যাতে সূর্যের আলো কোথাও না কোথা থেকে আসতে পারে। দেখো দেখো, জানলাগুলো কিন্তু তির্যকভাবে তৈরি করা, শেষের দিকে বেশি এবং প্রথম দিকে কম। তার মানে আলোটা ভিতরে আসবে অথচ বাইরে থেকে সহজে বোঝা যাবে না। গাছের ডালগুলো নিচের দিকে নেমে এসেছে, তার মধ্যে ওই ফাঁকগুলো কোথায় আছে তা খুঁজে পাওয়া সহজ ব্যাপার নয়। অভিরূপ উপর দিকে তাকিয়ে দেখছিল। হঠাৎ করে একটা ব্যাপার নজরে পড়তে অবাক হয়ে বলল, উপরের দিকে তাকিয়ে দেখো, যে গাছের কাণ্ডগুলো মাটির তলায় ঢুকে গেছিল ওইগুলো এখান থেকে বেরিয়েছে, আর সেগুলোর গায়ে কেমন অদ্ভুত ফুল ফুটেছে। অবাক হয়ে তাকিয়ে দেখল সত্যিই সেই লম্বা লম্বা গাছের কাণ্ডগুলো এই পাশ দিয়ে বেরিয়েছে, আর তার শেষের দিকে আবার খানিকটা নীল আর খানিকটা হলুদ রং মেশানো একটা রং। এমন ফুল ওরা কখনো দেখেছে বলে মনে হয় না। ওরা সে পাথরের জমিটা ধরে সামনের দিকে এগোতে লাগলো। জায়গাটা যে এতটা বড় হবে সেটা ওরা আশা করেনি। আরেকটু এগোতেই একটা অদ্ভুত শব্দ কানে এলো ওদের। কোথায় যেন একভাবে জল নিচের দিকে নামছে, আর সেই জলটা বেশ খানিকটা উঁচু থেকে নিচের দিকে কোথাও গিয়ে পড়ছে। শুনে ওরা কিছুক্ষণ থমকে রইল চারপাশে। যে গাছ ওদের চোখে পড়ল সেগুলো পৃথিবীতে ওরা কখনো দেখতে পায়নি। একটা লাল রঙের প্রায় 1 হাত লম্বা গাছ। সেই গাছের মাথার দিকে একটা মাত্র ফুল এবং 2খানা পাতা। জলের শব্দটা শুনে ওরা সামনের দিকে এগোতে এগোতে বেশ খানিকটা গেল। এইখানে চারপাশটা অনেক বড়। ডান দিকে বাঁ দিকে অনেকটা জায়গা আছে। মাটির তলায় দ্বীপের মধ্যে যে এত বড় একটা জায়গা থাকতে পারে সেটা ওরা ভাবতে পারেনি। লালু সামনের দিকে এগোতে এগোতে বলল, সামনের দিকে কোথাও ঝর্ণা আছে বলে মনে হচ্ছে। এই এমন জলের শব্দ তো একমাত্র ঝর্ণা থাকলেই শোনা যায়। আই থিঙ্ক লালু ঠিকই বলেছে। তার মানে এই ম্যাপে দড়ির মতো যে চিহ্নটা ছিল সেই চিহ্নটা আসলে একটা ঝর্ণা। আচ্ছা অজয়, ম্যাপটা খোলো তো একবার। ম্যাপ খুলে সেই দড়ির মতো চিহ্নটা দেখা গেল। তারপর দেখা গেল আরও একটা ব্যাপার, যেটা ওরা এতক্ষণে বুঝতে পারেনি। ওই ঝর্ণার জায়গাটার আবার নিচের দিকে কিংবা চারপাশে আরও কিছু আঁকা রয়েছে। সেগুলো পাথরের সেই পাহাড়ি জায়গাটার একদম নিচের দিকে বলেই মনে হচ্ছে। তখন ওই ম্যাপটা যে তৈরি করেছিল সে জানতো এখানে এত কিছু আছে। সে নিশ্চয়ই এর ভিতরে এসেছিল, কিন্তু কাল রাতে আমরা যাকে দেখতে... সঙ্গে সঙ্গে কাল রাতের সেই লোকটার কথা এবং আলোটার কথা মনে পড়ে গেল।
কিন্তু কোনো লোক কিংবা আলো থাকার মতো কোনো কিছু ওরা দেখতে পেল না। কেমন যেন ছোট ছোট অনেকটা খরগোশের মতো, কিন্তু তার মাথাগুলো অদ্ভুত গোল, তাদের মুখে অজস্র দাঁত রয়েছে। সেই ছোট্ট চারপেয়ে প্রাণীগুলো যেন নিজেরাই ভয় পেল। ছুটতে ছুটতে তারা পেছনের দিকে চলে গেল। গাছের ডালে ডালে এক ধরনের ছোট ছোট পাখি দেখতে পেলে ওরা আবার তার ঠোঁটগুলো বেশ লম্বা। সেগুলো দেখতে অনেকটা ম্যাকাও পাখির মতো হলেও এত ছোট ছোট ম্যাকাও পাখি কখনো হতে পারে না। জন সেদিকে তাকিয়ে বলল, এই পাখিগুলো এখানে থাকে কিন্তু উপরে যায় না কেন? উপরে সমুদ্র রয়েছে, এত বড় গোটা দ্বীপ পড়ে রয়েছে, উপরে যাওয়ার কোনো কারণ নেই কেন বলো তো? কিছুই বুঝতে পারছি না। এখানে সব কিছুই কেমন যেন অদ্ভুত। এখানে যে গাছগুলো আছে, এমন গাছ অন্য কোথাও আছে বলে তো আমার মনে হয় না। তুমি তো অনেক জায়গায় গেছো, অন্য কোথাও এমন গাছ দেখতে পেয়েছো কি? আর ওই যে কালো কালো ফলগুলো, ওগুলো? ততক্ষণে লালু আর অভিরূপ এগিয়ে গিয়ে ঝুলে থাকা কালো কালো ছোট ফলগুলো একটা পেরে নিয়েছিল গাছ থেকে। গন্ধ শুঁকতে বুঝতে পারল বেশ সুন্দর গন্ধটা। ফল ভাঙতেই ভেতর থেকে বেরিয়ে এলো একটা ছোট্ট বীজ। বীজটা ফেলে দিয়ে বাকি ফলটা রাখলো ওরা। অনেকটা আঙুর ফলের মতো, তবে আকারে আঙুরের চেয়ে সামান্য বড়। কৌতূহল হতেই আবার গন্ধ শুকলো লালু। বেশ ভালো গন্ধটা। মুখে দিতে যাওয়ার আগে জন বলল, আরে কি করছো? না জেনে এমন কোনো ফল খাওয়া ঠিক নয়, যদি কোনো ক্ষতি হয়। সে নিজে এবারে একটা ফল ছিল। তারপরে ফলটা ভেঙে গন্ধ শুকে তার বেশ ভালো লাগলো। একটু ইতস্তত করে ফলটা আস্তে আস্তে মুখের দিকে নিয়ে গেল। অজয়, লালু, অভিরূপ তিনজন যেন রুদ্ধশ্বাসে দেখতে লাগলো তার দিকে। এমন অজানা অচেনা জায়গার একটা ফল যদি মুখে দেওয়ার পরে কোনো বিপদ হয়ে যায়, ওরা তো কিছুই করতে পারবে না। কিন্তু জনের যেন সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে ফলটা আস্ত মুখে পুরে দিল। তারপর খানিকটা চিবিয়ে বলল, খারাপ নয়, বেশ ভালোই মনে হচ্ছে। না, কিছু হবে না। কিছু হলে তো মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই হতো। এবারে ওরা সেই ফল বেশ খানিকটা পেরে সঙ্গে করে নিয়ে নিল। তারপর এগোতে লাগলো সামনের দিকে। সেদিক থেকে হেঁটে যাওয়ার কোনো রাস্তা নেই। পায়ের তলায় লম্বা লম্বা লাল রঙের ঘাস। রাস্তার নিচে মাটি আছে, তবে সে মাটি বড় শক্ত। যত সামনের দিকে এগোতে লাগলো সেই ঝর্ণাটার শব্দ ওরা শুনতে পেল। আর একটু সামনে এগোতেই বুঝতে পারল যে জমি আবার ঢালু হতে শুরু করেছে। এবার ওরা সেই ঢালু জমি বেয়ে নামতে গিয়ে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। প্রথমে ছিল অজয় আর জন। ওরা নামতে গিয়ে হুড়মুড় করে মাটিতে গিয়ে পড়ল। ওরা তাদেরকে ধরতে গিয়ে মাটিতে গিয়ে পড়ল। তারপর ব্যাগসহ গড়াতে গড়াতে ওরা নিচের দিকে এগোতে লাগলো। যত নিচের দিকে এগোতে লাগলো ততই সেই ঝর্ণার শব্দ ওদের কানে ভেসে আসতে লাগলো। অজয় চিৎকার করে উঠল, আমরা সেই ঝর্ণার দিকে এগিয়ে যাচ্ছি। ওই ঝর্ণার মাঝে যদি একবার গিয়ে পড়ি তাহলে তো আর বেঁচে ফিরতে পারবো না। কিন্তু মাটিটা এত টান রয়েছে যে আমরা দাঁড়াতে পারছি না। তাছাড়া এমন ঢালু জমির মধ্যে নিজেদের আটকানো সম্ভব না, কোথাও ধরার মতো কিছু নেই। ওরা চিৎকার করতে লাগলো। তাকিয়ে দেখল ওরা যেদিকে গড়িয়ে চলেছে সেখানে ঘাস ছাড়া আর কিছু নেই। বেশ দূরের দিকে সাদা ধোঁয়ার মতো কেউ একটা উঠছে। সেই শব্দটা এখন আরও জোরে শোনা যাচ্ছে। ওরা গড়াতে গড়াতে একটা শূন্য জায়গার দিকে ছিটকে গেল। শূন্যের দিকে উঠতেই ওদের গায়ে এসে লাগলো জলের ঝাপটা। ওরা বুঝতে পারল আর এখান থেকে বেঁচে ফিরে যাওয়া যাবে না। জন এই কারণেই বলেছিল এখানে বিপদ রয়েছে, কিন্তু যে অদ্ভুত কাণ্ডটা ঘটল তার জন্য ওরা মোটেই প্রস্তুত ছিল না। ওদের চারজনের শরীরটা শূন্যে লাফিয়ে পড়ে খানিকটা নিচের দিকে যাওয়ার পরেই হঠাৎ এক ঝটকা উপরের দিকে উঠে এলো। ঘটনার আকস্মিকতায় চারজন অবাক হয়ে গেল। লালু দুহাতে নিজের চোখ ঢেকে ফেলেছিল। অভিরূপ চিৎকার করে উঠেছিল। অজয় চিৎকার করেনি, তবে জন শেষ পর্যন্ত বাঁচার চেষ্টা করেছিল। এবার চারজনের চোখ খুলতে দেখতে পেলে ওদের শরীরটা নিচের দিকে নয় বরং ওপরের দিকে উঠে যাচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে ওরা দেখতে পেল আশ্চর্য একটা জলপ্রপাত। এমন জলপ্রপাত ওরা কেন, পৃথিবীর মানুষেরাও এর আগে খুব কম দেখেছে বলেই মনে হয়। কোথায় যেন অজয় শুনেছিল পৃথিবীতেই এমন কোনো একটা জায়গা আছে, সেটা এখনকার মতো। সামনে ভাসতে ভাসতে অজয় দেখতে পেলে তাদের চারপাশে বিন্দু বিন্দু জল
যেন নিচ থেকে উপরের দিকে ছিটকে উঠে আসছে। বেশ খানিকটা দূরে এক জায়গায় উপরের পাথর থেকে জল নিচের দিকে এসে পড়ছে, কিন্তু সেই জল নিচে গিয়ে পড়ছে খানিকটা, বাকিটা যেন হাওয়ায় ভাসতে ভাসতে জলবিন্দুর মতো উপরের দিকে উঠে আসছে। মুহূর্তের মধ্যে ওদের গোটা শরীর জলে ভিজে গেল। ওরা হাওয়ায় ভাসতে লাগলো। ভাসতে ভাসতে একসময় গিয়ে পড়ল এক নিচের দিকে পাথরের ওপর। একটু চোট লেগেছিল, তবে খুব একটা নয়। যেভাবে ওরা পড়েছিল তাতে নিচে পড়ে ওদের জন্য খুঁজে পাওয়ার কথা নয়। এমন অদ্ভুতভাবে বেঁচে যাওয়ার পরে জন বলল, কি হলো বলো তো ব্যাপারটা? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওরা দেখলো সত্যিই ঝর্ণার অর্ধেকটা নিচের দিকে পড়ছে, আর খানিকটা অংশের জল ওপরের দিকে হাওয়ায় ভেসে গেছে। ওরা যেখানে এসে পড়েছিল সেখানে লম্বা উঁচু পাথরের মতো পাহাড়। সে পাথর ঠেলে ওদের ওপর দিকে উঠতে হবে। একটা নদীর মতো কিছু বয়ে গেছে সামনের দিকে। সেই নদীর একপাশের পাথর ধরে হাঁটতে লাগলো সামনের দিকে। খিদে পাওয়ায় একসময় সেই ফল আর তার সঙ্গে ওদের ব্যাগে বেঁচে থাকা শুকনো খাবার খেয়ে নেবে। আবার হাঁটতে হাঁটতে এগিয়ে চলল। জল যেদিকে গেছে সেই দিকটা। এভাবে ওরা প্রায় একদিন হেঁটে ফেলল। সেদিন রাতের বেলা ওই নদীর পাড়ে কোথায় যেন আশ্রমে গোটা দ্বীপ চক্কর দিতে অনেক দিন লাগার কথা, কিন্তু এই জায়গাটা যে এত সময় লাগবে সেটা ওরা বুঝতে পারল না। যেখান থেকে ভেতরে ঢুকেছিল জায়গাটা যে কোথায় আছে সেটা ওরাও জানে না। রাতের দিকে ওরা ঘুমিয়ে রয়েছে, এমন সময় প্রথম ঘুমটা ভাঙল জনের। ঘুম ভাঙতে দেখতে পেল ছায়ামূর্তি ওদের থেকে বেশ খানিকটা দূরে সরু নদীতে ওপারে দাঁড়িয়ে আছে। তার হাতে একটা লাল রঙের আলো। জন দেখতে পেয়ে হাঁটতে শুরু করলো। কে তুমি? দাঁড়াও দাঁড়াও বলছি। লোকটা কিন্তু দাঁড়ালো না, হাতে লাল আলোটা নিয়ে হাঁটছে। জন আর দেরি না করে দ্রুত ঝাঁপিয়ে পড়ল সামনের নদীটার জলের দিকে। এটা নদী নয়, জল বয়ে গেছে মাত্র, জলও বেশি নেই এখানে। খুব দ্রুত জন ওখানে চলে গেল। ও লোকটার পিছু পিছু হাঁটতে হাঁটতে বেশ খানিকটা আসার পরে লোকটা আবার ঘুরে দাঁড়ালো। তারপরে বলল, কেন কেন এসেছো এখানে? চলে যাও, চলে যাও এখান থেকে। এই স্থান তোমাদের জন্য নয়। কিন্তু তোমার গলাটা যেন চেনা চেনা বলে মনে হচ্ছে। কারণ তুমি আমায় চেনো, আমিও তোমায় চিনি, কিন্তু তোমাকে এখান থেকে চলে যেতে বলছি। তোমরা একসঙ্গে অনেকেই এসেছো বলেই বোধহয় তোমরা এখান থেকে চলে যেতে পারবে। এই জায়গা তোমাদের জন্য না। আমাদের জন্যে নয়? কেন তাহলে এখানে তুমি থাকছো কেন? তুমি তো এখানে রয়েছো, আর তুমি কাল রাতে আলো দেখিয়েছিলে, তাই না? এখানে অনেক গভীর রহস্য আছে। তোমরা এখান থেকে চলে যাও। কাল সকাল হলেই তোমরা এই নদী পথে গিয়ে নদী পেরিয়ে উল্টো দিক দিয়ে একটা জমি পাবে। এখান থেকে উঠলে আবার ফিরে যাওয়ার পথ খুঁজে পাবে। তোমরা সেই পাথরের চাতালের কাছে পৌঁছলেই ওপরের পথ তোমরা নিশ্চয়ই খুঁজে পেয়ে যাবে। আপনি আর যেই হন না কেন, আমাদের এখান থেকে তাড়াতে চাইছেন কেন? আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি, কিন্তু আপনি এখানে আছেন যখন, তখন এখানে থাকতে দিন। অসুবিধাটা কোথায়? না না না, তোমরা এখানে থাকতে পারবে না। বুঝতে পারছো না, তোমাদের জন্য এটা নয়। এই জায়গা বাইরে থেকে দেখে যেমন মনে হয় তেমন নয়। এর সঙ্গে পৃথিবীর কোনো সম্পর্ক নেই। এই জায়গা পৃথিবীর নয়। এখান থেকে বছরের নির্দিষ্ট একটা সময় আকাশের এমন একটা নক্ষত্র দেখা যায় যেখান থেকে এই জগৎটা এসেছে। অন্য জগৎ থেকে এসেছে মানে? এই জায়গাটা আমাদের পৃথিবীর কোনো জায়গাই নয়, কিন্তু এটা কি করে সম্ভব? হয়, সব কিছুই হয়। এটা অনেক অনেক বছর আগের কথা। তখন আমাদের এই পৃথিবীর সমস্ত জায়গা তৈরি হয়নি। এখন যেখানে সাগর দেখতে পাচ্ছ, তখন সেখানে সাগর ছিল না। সমস্ত জায়গায় ছিল পাহাড়, আর এই পাহাড়ের মাঝেই সব থেকে উঁচু ছিল এই পাহাড়টা। আর তাই এই পাহাড় বেছে নিয়ে সেই পাহাড়ের গুহার ভেতরে অদ্ভুতভাবে এই জায়গাটা তৈরি করেছিল অন্য কোনো এক নক্ষত্রের বসবাসকারী প্রাণীদের দল। তারা এখানে মাঝে মাঝেই আসতো। তারাই জায়গাটা নিজেদের থাকার জন্য ব্যবহার করবে বলে ঠিক করলেও বিভিন্ন কারণে সেটা হয়ে ওঠেনি। তবে এখন ওরা মাঝে মাঝে এখানে আসে। এখানকার সবকিছুই বড় অদ্ভুত।
এখানকার গাছপালা, প্রাণী, এমনকি জল পর্যন্ত, এই যে জল তুমি দেখেছো, সেই জল তুমি একবার খাওয়ার চেষ্টা করেছো, ওই জল তুমি খেতে পারবে না। নাবিকের কথা শুনে জন এগিয়ে গেল জলের দিকে। আর একটা আসার পর জলের কাছে কেমন একটা গন্ধ পেল। বুঝতে পারলো এই জলটা আসলে সাধারণ জল নয়। তারপর ভালো করে জলের দিকে তাকাতেই দেখতে পেল এই অন্ধকারেও জলটা কেমন যেন ফসফরাসের মতো জল করছে। মুখের সামনে আনতে একটা বিকট গন্ধে সে জলটাকে ফেলে দিয়ে বলল, এটা তো জল বলে মনে হচ্ছে না। এটা জল নয়, এটা অন্য কিছু। জল হলে তার তো একটা উৎস থাকা প্রয়োজন। সমুদ্রের জল এখানে ঢুকলে সেই জল হবে নোনা। এটা অন্য জিনিস। তোমাদের এসব কিছু জানতে হবে না, তোমরা খালি চলে যাও, এখান থেকে চলে যাও। তাহলে আপনিও চলুন, আপনি আমাদের সঙ্গে চলুন। না না না, আমি আর যেতে পারবো না। বছরের কয়েকটা দিন ওদের সঙ্গে আমার দেখা হয়। কাল রাতেই আমি এখান থেকে আর লাল আলো পাঠিয়ে ওদের সংকেত দিয়েছি। 2-1 দিনের মধ্যে ওরা এখানে এসে পড়বে। কিন্তু ওরা এখানে এসেই তোমাদের দেখতে যদি পায়, বুঝতে পারে তোমরা এখানে এসেছো, তাহলে তোমাদের বিপদে পড়তে হতে পারে। তোমরা কাল সকাল এখান থেকে চলে যাবে। আমি আর কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু না। জন বোবার মতো চুপ করে দাঁড়িয়ে রইল। লোকটা লাল আলোটা হাতে নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল। আলোটা বড় অদ্ভুত। এমন লাল আলোর উৎস যে কি সেটা ওরা বুঝতে পারল না। অনেক দূরে চলে গেছে এমন সময় জনের একটা কথা মনে পড়ে গেল। আরে, লোকটা তার নাম জানলো কি করে? জন চিৎকার করে বলল, আপনি আমার নাম জানলেন কি করে? আপনি কে? সকালে জন ওদের সমস্ত কথা খুলে বলতে অজয় বলল, কথাটা কিন্তু আমার মনে হয়েছে। এই জায়গাটা বড় অদ্ভুত। এখানে এত আলো রয়েছে, বাইরে ওই গুহামুখ থেকে আসার সামান্য সূর্যের আলো এতটা আলোকিত করতে পারে না সব জায়গাটা। তাছাড়া এমন একটা মাটির তলায় চাপা জায়গায় গাছপালা এত ভালোভাবে হতে পারে না। নিশ্চয়ই একটা রহস্য নিশ্চয়ই আছে। তাছাড়া ওই লাল আলো এবং তার সঙ্গে দেখা সেই সুর, যদি এর সঙ্গে অন্য কোনো জগতের, অন্য কোনো নক্ষত্রের কোনো প্রাণীদের সম্পর্ক থেকেই থাকে, তাহলে আমাদের এখানে না থাকাটাই ভালো হবে। কিন্তু ওই লোকটা এখানে থাকছে কি করে? তাহলে কি অনেক বছর ধরে থাকার জন্য সে সমস্ত কিছু জেনে গেছে এবং সেই আলো দিয়ে ওই অন্য জগতের সংকেত দিচ্ছে? আমি কিছুই জানি না। এই জায়গার ব্যাপারে আমি যা কিছু শুনেছি সব কিছুই ধোঁয়াশা। এখনও সেই ধোঁয়াশাই থেকে গেল। তবে এখানে বিপদ কিছু একটা হতে পারে। আমাদের এখানে আর না থাকাই ভালো। চলো। ওরা সেদিনই প্রায় দুপুরের দিকে সেই পাথরের শিবিরের ওপরে উঠে এলো। ওরা উপরে উঠে এসে দাঁড়িয়েছে, ওদের চোখের সামনে সেই সমতল জায়গাটা বন্ধ হয়ে গেল। আর তার সঙ্গে সঙ্গে পাথরগুলো আবার নিজে থেকেই গোল হয়ে তার চারপাশে দাঁড়িয়ে পড়ল। এইবার সব কিছু ঠিক, আর কোনো প্রবলেম হবে না। তোমার গালের কাছে একটা দাগ ছিল না, কাটা, সেটা কোথায় গেল? অজয় গালে হাত বুলালো। এর আগের বারই কাঁটা তার একটা হয়েছিল, কিন্তু সত্যিই দাগটা নেই। তাছাড়া অভিরূপের গলার কাছে যে ক্ষতমতো হয়েছিল সেটাও নেই। আর একটা অদ্ভুত কথা ওদের মনে হলো, ওদের গোটা শরীরটা কেমন যেন ঝরঝরে বলে মনে হচ্ছিল। অভিরূপ অজয়ের লালুর বয়সটা খুব বেশি নয়, 25 থেকে 27-এর মধ্যে। তবে তাদের মনে হতে লাগলো তাদের যেন আরও ফ্রেশ বলে মনে হচ্ছে এই একটা দিনের মধ্যে তাদের বয়স যেন 1 বছর কমে গেছে। জনেরও তেমনটাই মনে হয়েছিল। বহু বছরের কোমরের কাছে একটা ক্ষত হয়েছিল তার। একবার জাহাজে চলার সময় জাহাজের ট্রেনিংয়ের পাশে বেরিয়ে থাকা লোহার কিছু একটা যেন খোঁচা লেগেছিল, সেটা কখন যেন সেরে গেছে। তাছাড়া তার মনে হয়েছিল তার মুখে লম্বা লম্বা দাড়িগুলো বেশ খানিকটা কমে এসেছে। একটু পরেই ওরা একটা অদ্ভুত ব্যাপার আবিষ্কার করতে পারল। এই একটা দিনের মধ্যে সত্যিই ওদের বয়স বেশ খানিকটা কমে গেছে। তবে ওদের জন্য আরও বড় একটা চমক তখনও বাকি ছিল। ওরা বাইরে বেরিয়ে এসে সেই গুহা থেকে ওদের জাহাজ বেরিয়ে এলো প্রায় 1 বেলার মধ্যে। রাতের বেলা ওরা আবার জঙ্গলে এসে পড়ল তখন জনের একটা কথা মনে পড়ে গেল। অন্ধকারে যে লোকটা ওর সঙ্গে কথা বলছিল তার গলার সঙ্গে অনেক বছর আগে সে জাহাজের দেখতে পাওয়া নাবিকের অনেকটা মিল পেয়েছিল। সে নাবিক ওকে শেষবার বলেছিল, অন্য কোনো একটা জগৎ রয়েছে,
সে জগতের সঙ্গে আমাদের পৃথিবীর বাইরে সম্পর্ক আছে। আমি যদি সেটা খুঁজে বার করতে পারি, একদিন না একদিন আমি ওই অন্য জগতের পৃথিবীর বাইরে চলে যাব। যখন মনে পড়ল তখন শিউরে উঠল জনের শরীর। তাহলে কি ওই লোকটা সেই নাবিক, আর তার জন্য সে জনের নাম জানতো? তাহলে কি সত্যি সত্যি সে অপেক্ষা করছে কবে পৃথিবীর বাইরে অন্য জগৎ থেকে কারা আসবে ওই দ্বীপে, আর তাদের সঙ্গে সে পাড়ি দেবে গ্রহান্তরের পথে? জনের মনের কথা কেউ জানতে পারল না। ওরা কিন্তু বেশ খুশি হয়েছিল। এমন একটা অদ্ভুত জায়গা ওরা দেখতে পেল। তাছাড়া এমন অদ্ভুত বিপদের মধ্যে পড়েও শেষ পর্যন্ত ওরা বেঁচে গিয়েছিল। বিশেষ করে ওই জলপ্রপাতের কাছে পড়ে যাওয়ার ব্যাপারটা। বাড়ি ফিরে মামাকে বলার মতো ঘটনা এবার অনেক ঘটেছে। এবার অজয় জনের উদ্দেশ্যে বলল, জন, তাহলে একটা কাজ করা যাক, ঘুরে দেখি, কি বলো? জন অন্যমনস্ক ছিল। সে শুধু অন্যমনস্ক ভাবেই বলে উঠল, চলো। শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে ক্যাপ্টেন অজয় সিরিজের গল্প গ্রহান্তরের দ্বীপে। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। বিশেষ সহযোগিতায় পার্থ মুখার্জি। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।